বার্সেলোনা এবং ইন্টার মিলানের মধ্যকার প্রথম লেগে সেমিফাইনালের প্রথম লেগে 36 সেকেন্ডের ভিতরে কিন্তু তারা গোল কনসিড করে বসে, কারণ ইন্টার মিলান একটা চমৎকার স্ট্র্যাটেজিক বা ট্যাকটিক্যাল ওয়েতে তারা কিন্তু খেলাটা শুরু করে, যেখানে রাফিনহা এবং ইয়ামাল বার্সেলোনার হয়ে তারা হাই প্রেস করতে যে সেন্টার ব্যাককে ইন্টার মিলানের সেন্টার ব্যাককে অনেকটা একদম বাই লাইনে টাচ লাইন বরাবর নিয়ে চলে আসেন। সেখান থেকে পরবর্তীতে সে লং বল প্লে করতে বাধ্য হয়। লং বল প্লে করার কারণে পরবর্তীতে মিডফিল্ড পজিশনে এই অ্যাডভান্সড পজিশন থেকে মিডফিল্ড পজিশনে চলে আসেন লাউতারো মার্টিনেজ, যাকে মার্ক করছেন ফ্র্যাঙ্কি ডি ইয়ং। পরবর্তীতে ফ্র্যাঙ্কি ডি ইয়ং এরিয়াল ডুয়েলসে লাউতারো মার্টিনেজের এগেইনস্টে বিট হলে লাউতারো মার্টিনেজ বল পাস করে দেন এখানে আরও অ্যাডভান্সড পজিশনে থাকা মার্কাস থুরামকে। পরবর্তীতে থুরাম এই মিডফিল্ডারকে বল পাস করে দিলে এই মিডফিল্ডার পরবর্তীতে থ্রো পাসে বল একদম বার্সেলোনার লেফট ব্যাক পজিশনের যে স্পেস রয়েছে বিহাইন্ডে সেটা এক্সপ্লয়েট করার জন্য এই উইং ব্যাক পজিশনে থাকা ডামফ্রিজকে বল পাস করে দেন, এবং ডামফ্রিজ এখান থেকে ফরওয়ার্ড রানের মাধ্যমে এখান থেকে বল রিসিভ করে কিন্তু চমৎকার একটা সুযোগ সৃষ্টি করে ইন্টার মিলানের জন্য, এবং সেটি অবশ্যই 36 সেকেন্ডের ভিতরে। যদিও প্রথম প্রচেষ্টায় বার্সেলোনার ডিফেন্ডার কুন্দে বলটা ইন্টারসেপ্ট করেন, কিন্তু তারপরও কিন্তু পরবর্তীতে ফিরতি ক্রসে বল জালে জড়ান। এই যে এখানে মার্কাস থুরাম 36 সেকেন্ডের ভিতরে চমৎকার একটা ব্যাক হিলে বল গোল করে দেন। সো আলটিমেটলি এই ইন্টার মিলান এবং বার্সেলোনার এই ম্যাচে ইন্টার মিলান কিন্তু বার্সেলোনার লেফট ও ব্যাক পজিশনে, অর্থাৎ বার্সেলোনার নিয়মিত লেফট ব্যাক আলেহান্দ্রো বালদের ইনজুরি থাকার কারণে কিন্তু যেহেতু জেরার্ড মার্টিনকে খেলিয়েছিলেন, সুতরাং বালদের অনুপস্থিতিতে জেরার্ড মার্টিনের কিন্তু অনেক উইকনেসেস আছে, যেমন বালদের মতো স্পিডি না, প্লাস ডিফেন্সিভ যে কাভারেজ ডেফিনেটলি সে বালদের মতো দিতে পারবে না। সো সেই দিক বিবেচনা করে ইন্টার মিলানের স্ট্র্যাটেজি ছিল সবসময় তাদের এই লেফট ব্যাক পজিশনটা এক্সপ্লয়েট করা। সো হাইলাইন ফুটবল খেলার কারণে কিন্তু তাদের ব্যাক লাইনে কিন্তু প্রচুর পরিমাণে স্পেস থাকে, সেটাকে যদি থ্রো পাসে হচ্ছে এক্সপ্লয়েট করা যায় তাহলে কিন্তু হচ্ছে তাদের জন্য এই হাইলাইন ডিফেন্স ব্রেক করা ইজি হবে। সো ইন্টার মিলান কিন্তু ঠিক সেই স্ট্র্যাটেজিকেই কিন্তু বার্সেলোনাকে বিট করছে, এবং এই ম্যাচের পরবর্তীতে কিন্তু অনেকগুলো চান্সেস তারা ক্রিয়েট করেছিল এই থ্রো পাসে বার্সেলোনার, অর্থাৎ এই রাইট ব্যাক পজিশন থেকে লং বল খেলে, যেখানে হচ্ছে ওয়ান অফ দ্য অ্যাটাকার সেটা হোক মার্কাস থুরাম অর লাউতারো মার্টিনেজ, যে কোনো একজন এই ড্রপ করে মিডফিল্ড পজিশনে এসে বল পাস করে দেন থুরামকে, এবং থুরাম পরবর্তীতে এই কানেকশন তৈরি করে দেন এবং ডামফ্রিজ কিন্তু বার্সেলোনার এগেইনস্টে রীতিমতো বেস্ট পারফরমার ছিল, লামিন ইয়ামালকেও সারপাস করে, কারণ ডামফ্রিজ কিন্তু 2টা গোল করেন, তার পাশাপাশি একটা অ্যাসিস্ট। সো বুঝতে পারছেন যে তিনি কতটা চমৎকার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখিয়েছেন। আমরা যদি ম্যাচের পরিসংখ্যান দেখি তাহলে দেখা যাবে যে ম্যাচটি শেষ হয় 3-3 গোলের ড্রতে, যেখানে হচ্ছে ইন্টার মিলান 2-0 গোলের লিডে নিয়ে যায়। পরবর্তীতে ইট ওয়াজ লামিন ইয়ামাল, যে কিনা 24 মিনিটের মাথায় তার ইন্ডিভিজুয়াল কোয়ালিটির মাধ্যমে গোল করে বার্সেলোনাকে 2-1 গোলে ফিরিয়ে আনেন, এবং পরবর্তীতে ফেরান তোরেস 38 মিনিটের মাথায় গোল করে বার্সেলোনাকে 2-2 গোলের সমতা আনান। তার পরবর্তীতে আবার ডামফ্রিজ 63 মিনিটের মাথায় কর্নার থেকে বল বার্সেলোনার জালে জড়ান এবং ইন্টার মিলানকে 3 গোলের ব্যবধানে এগিয়ে যান। পরবর্তীতে বার্সেলোনা রাফিনহার মাধ্যমে গোল করলে 3-3 গোলে ম্যাচটি শেষ হয়। সো এখানে আমরা যদি আরেকটু স্ট্যাটিস্টিক্স দেখে নিই তাহলে দেখা যাবে যে বার্সেলোনা কিন্তু রীতিমতো পজিশন ডোমিনেট করছে। 72% পজিশন ছিল বার্সেলোনার, অপরদিকে মাত্র 28% পজিশন হচ্ছে ইন্টার মিলানের। এক্সপেক্টেড গোল রেশিও ছিল 1.36, অপরদিকে 0.9। সো টোটাল গোলকিপার সেভসে দেখতে পারেন যে এখানে মাত্র গোলকিপার কিন্তু হচ্ছে বার্সেলোনার গোলকিপার সেজনি, কিন্তু তার একটা গোলও ওইভাবে সেভ করা লাগেনি, অর্থাৎ ওইভাবে ইন্টার মিলান যে 3টি গোল করেছে তার পাশাপাশি কিন্তু ওইভাবে চান্স ক্রিয়েট করতে পারেনি ইন্টার মিলান। এর মধ্যে 2টা গোল ছিল হচ্ছে এরিয়াল ডুয়েলস উইন করে, অর্থাৎ কর্নার কিক থেকে, সেট পিস থেকে। আরেকটা গোল ছিল কিন্তু হচ্ছে বার্সেলোনার বিহাইন্ড দ্য স্পেস এক্সপ্লয়েট করে। সো এই ক্ষেত্রে কিন্তু ইন্টার মিলানের গোলকিপার ইয়ান সুপারকে 7টা গোল সেভ দেওয়া লাগছে।
সো এই যে উইকনেসটা বার্সেলোনার সেটা হচ্ছে ক্রসের ক্ষেত্রে হচ্ছে 28টার ভিতরে মাত্র 2টা সাকসেসফুল, অর্থাৎ সাকসেসফুল রেট হচ্ছে 7%। সো বুঝতে পারছেন এরিয়াল ডুয়েলসে কতটা বার্সেলোনা সাফার করছে ইন্টার মিলানের এগেনস্টে। অপরদিকে হচ্ছে 6টার ভিতরে 4টা কিন্তু এরিয়া ক্রস সাকসেসফুলি সফল করেছে ইন্টার মিলান। সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা তা হচ্ছে এরিয়াল ডুয়েলসের ক্ষেত্রে কিন্তু হচ্ছে বার্সেলোনার সাকসেসফুল রেট ছিল ইন্টার মিলানের এগেনস্টে মাত্র 22%। অপরদিকে ইন্টার মিলানের বার্সেলোনার সাকসেস রেট যেখানে 22%, ইন্টার মিলানের সাকসেস রেট ছিল সেখানে 78%। সো বুঝতেই পারছেন যে কীভাবে হচ্ছে ইন্টার মিলান যেহেতু হচ্ছে অনেক ফিজিক্যাল ফুটবল খেলে এবং যেহেতু হচ্ছে তারা অনেক ডিফেন্সিভ এবং কাউন্টার অ্যাটাকিংয়ের মাধ্যমে প্রতিপক্ষের কুইক ট্রানজিশনের মাধ্যমে প্রতিপক্ষের ডিফেন্সিভ লাইন ব্রেক করে। সো অবভিয়াসলি এরিয়াল ডুয়েলস উইনের ক্ষেত্রে কিন্তু তারা যে চমৎকার কার্য করে সেটা কিন্তু এই স্ট্যাটিস্টিক্স দেখলেই বোঝা যাচ্ছে। সো সব মিলিয়ে এই এরিয়াল ডুয়েলসে কিন্তু হচ্ছে বার্সেলোনা সাফার করছে। যদি সেকেন্ড লিগে ইন্টার মিলানকে পরাজিত করতে চায় তাহলে কিন্তু বার্সেলোনাকে এই উইকনেসটাকে কাটিয়ে উঠতে হবে। তাছাড়া আমরা যদি হচ্ছে বার্সেলোনার পার্সপেক্টিভ থেকে কথা বলি, বার্সেলোনা কিন্তু হচ্ছে অনেকটা অ্যাটাকিং মুডে খেলে এবং যেহেতু হচ্ছে ইন্টার মিলানের 5 জন ব্যাকলাইন থাকে, সেটা হোক ডামফ্রিজ রাইট উইং পজিশনে ডামফ্রিজ বা লেফট উইং পজিশনে ডিমার্কো, আর 3টা সেন্টার ব্যাক থাকে। সো ডেফিনেটলি কোন দিকে কিন্তু হচ্ছে বল কাভার করার জন্য মোর অ্যাডভান্সড পজিশনে চলে আসতে হয়। সো এখানে এই পজিশন থেকে কিন্তু পরবর্তীতে ইয়ামাল একটা চমৎকার ইন্ডিভিজুয়াল কোয়ালিটি সম্পূর্ণ গোল করেন। এই যে জাস্ট আমরা যদি এই ক্লিপের কথা বলি, কিন্তু লামিন ইয়ামাল এই পজিশন থেকে বল নিয়ে তিনি এখানে যান, এখান থেকে কিন্তু পরবর্তীতে ড্রিবলিংয়ের মাধ্যমে রীতিমতো এই 4 জন ইন্টার মিলানের ডিফেন্ডারদের ভিতরে এখানে গিয়ে কিন্তু হচ্ছে বল জালে জড়ান। কিন্তু এটা হচ্ছে তার ক্যারিয়ারের একটা ওয়ান অফ দ্য বেস্ট গোল ছিল, কারণ তিনি যেভাবে এবং যে স্পিডে ইন্টার মিলানের ডিফেন্ডারদের ড্রিবলিং করে গোলটি করেন সেটা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের মতো একটা ম্যাচে ডেফিনেটলি তার ওয়ান অফ দ্য বেস্ট গোল। এবং ইন্টার মিলানের মতো হাইলি ফিজিক্যাল প্লেয়ারদের এগেনস্টে এইভাবে ড্রিবলিং করে ইয়ামালের যে চমৎকার ড্রিবলিং সেটা কিন্তু প্রকাশ করে। সো বার্সেলোনা এবং ইন্টার মিলানের মধ্যকার এই ম্যাচে বার্সেলোনা কিন্তু এরিয়াল ডুয়েলসের ক্ষেত্রে হচ্ছে ভুগছে, অপরদিকে বার্সেলোনা এরিয়াল ডুয়েলসে ভুগছে। তাছাড়া বার্সেলোনা কিন্তু রীতিমতো তারা ম্যাচটি ডোমিনেট করছে এবং 72% পজিশন ছিল। তাছাড়া অনেকগুলো চান্সেস তার ক্রিয়েট করছে এবং আমি বলবো যে একরকমের যে লেভানডস্কির যে বক্স থ্রেট সেটা কিন্তু তারা মিস করছে সব দিক বিবেচনা করে। সেকেন্ড লিগে যদি লেভানডস্কি ব্যাক করে তাহলে কিন্তু তাদের জন্য একটা চমৎকার সুযোগ হবে ইন্টার মিলানকে পরাজিত করা। তাছাড়া বার্সেলোনা যে বিষয়টা সবচেয়ে মিস করবে সেটা হচ্ছে আলেহান্দ্রো বালদে এবং কুন্দের উপস্থিতি। কুন্দে কিন্তু ইনজুরিতে পড়েন। সো কুন্দে জাস্ট রিসেন্টলি ইনজুরিতে পড়ার কারণে ইন্টার মিলানের এগেইনস্টে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে সেকেন্ড লেগে খেলতে পারবেন না। সো এই ক্রুশিয়াল সবচেয়ে ওয়ান অফ দ্য ক্রুশিয়াল গেমে কুন্দে এবং বালদের অনুপস্থিতি রীতিমতো বার্সেলোনাকে ভোগাবে। কিন্তু এখন দেখা যাক ইন্টার মিলানের এগেইনস্টে হান্সি ফ্লিক কী ধরনের স্ট্র্যাটেজিতে তাদের যে ফুলব্যাকের অ্যাবসেন্স সেটাকে কাটিয়ে উঠে বা এরিয়াল ডুয়েলসের ক্ষেত্রে সমস্যা বা ফিজিক্যালিটি বা কর্নার কিকটাকে ডিফেন্স করার যে ইনএবিলিটি আমরা দেখতে পাচ্ছি লাস্ট ম্যাচে সেটাকে কাটিয়ে উঠে কেমনভাবে কোন স্ট্র্যাটেজিতে ইন্টার মিলানের এগেইনস্টে তিনি মাঠে নামে সেটা এখন দেখার বিষয়। সো আমার কাছে যেটা মনে হয় যে ইন্টার মিলান এবং বার্সেলোনা তাদের দুই দলের জন্য হচ্ছে 50-50 চান্স চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাওয়ার। সো আপনার কাছে কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।